ভিন্ন মত ভিন্ন পথ, কিন্তু কিছু মৌলিক প্রশ্নে আমাদের একমত হওয়া উচিত। ক্ষমতায় যান, আইনের শাসনটা দেখেন, শক্তিশালী একটা পার্লামেন্ট করে, কিছু জবাবদিহিতার মধ্যে নিয়ে আসে, ধীরে ধীরে আসবেন। একটা নির্বাচন ধরা যায় আমরা প্রত্যাশা করতেই পারি, এবং আমরা এবার যে সামনে যে নির্বাচন, জাতীয় নির্বাচনটা হবে, সেটা ফ্রি ফেয়ার এবং একটা আকাঙ্ক্ষার নির্বাচন হবে, এবং জনগণ যাদেরকে ভোট দেবে তারা ক্ষমতায় আসবে। একটি ভালো নির্বাচন, একটা ভালো সংসদ এবং গণতন্ত্রের নিশ্চয়তা দেয় কিনা, বা আমরা যে খায়রুল বলেছেন যে আমাদের ইতিহাস যেটা দেখেছে, যিনি ক্ষমতায় আসে তিনি ঠিক ক্ষমতা চিরস্থায়ী করার জন্য যা যা করা দরকার করে। কিন্তু একটা ভালো নির্বাচন তো এর আগেও হয়েছে, কিন্তু আমরা ভালো গণতন্ত্র পাইনি, ভালো সংসদ পাইনি। এখন যে একটা ভালো নির্বাচন হবে, সেই নির্বাচনের পর আমরা একটা ভালো সংসদ এবং ভালো গণতন্ত্র পাবো, এরকম নিশ্চয়তা আমরা পেতে পারি কিনা? আপনি যে প্রশ্নটা করেছেন এটার উত্তর এত কঠিন যে আমার মনে হয় কেউ দিতে পারবে না। এই বাংলাদেশের প্রেক্ষাপটে খুব কঠিন। তবুও আমরা বলবো সেটা যে বাংলাদেশে আমরা দেখি, আমরা গণতন্ত্রকে এমনভাবে দেখতেছি নির্বাচনমুখী গণতন্ত্র। এটাকে সাধারণত আমাদের ভাষায়, রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় ইলেকট্রাল ডেমোক্রেসি বলে, নির্বাচনমুখী গণতন্ত্রকে। কিন্তু গণতন্ত্র তো নির্বাচনই না। আপনি যে প্রশ্নটা করলেন, আমি জয়লাভ করলাম, জয়লাভ করার পরে আমি আইনের শাসন প্রতিষ্ঠা করব কিনা। আমার পার্টিটি ক্ষমতায় গেল, দেদারছে আমার পার্টি আমার দেশের টাকা বিদেশে পাঠালো, আমার পার্টি লুটপাটে জড়িত হয়ে গেল, আমার পার্টি কি করলো, সিন্ডিকেটের সাথে জড়িত হয়ে গেল, তাহলে আপনি কিসের গণতন্ত্র করবেন? এটাই তো বড়। তারপরে কি হচ্ছে, আপনি পুলিশ অথবা আপনার অন্যান্য এজেন্সি যারা আছে, তারা আইনের শাসনটা প্রতিষ্ঠিত করতে যাবে, আপনার পার্টির মেম্বাররা করতে দিবে না। কেন? ধমক দিবে, তুমি কে, আমার পার্টি দেখবে। একজন অপরাধীকে অ্যারেস্ট করবেন, উনি ছাড়িয়ে নিয়ে আসবে, মামলা করতে দিবে না। তাই এটা তো দেখতে হবে। আমার সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে আইনের শাসন। আমার এই মুহূর্তে বাংলাদেশের প্রশ্ন হচ্ছে ক্ষমতায় যান, আইনের শাসনটা দেখেন, শক্তিশালী একটা পার্লামেন্ট করে, কিছু জবাবদিহিতার মধ্যে নিয়ে আসে, ধীরে ধীরে আসবেন। এই যে গণতন্ত্রটা বাংলাদেশে হঠাৎ করে আপনি প্রতিষ্ঠা করতে পারবেন না, এটি ধীরে ধীরে। যার জন্য গ্রেট ব্রিটেনের কনস্টিটিউশন নিয়ে আমরা আলোচনা করতে বলি, আমরা সাধারণত ব্যাখ্যা করি যে গ্রেট ব্রিটেনের তো আনরিটেন কনস্টিটিউশন, যতটুকু রিটেন আছে সেটাও দেখব, এবং বর্তমানে বিকশিত হচ্ছে বিভিন্ন আঙ্গিকে। সেখানে আমরা বলি যে কনস্টিটিউশনটা তৈরি করা হয় নাই, কনস্টিটিউশন গ্রো করছে। গ্রো মানে ধীরে 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 গ্রো করছে। ওই যে একটা গাছ লাগালে যেমন গাছটা ধীরে ধীরে বিকশিত হয়, পরিচর্যা করতে হয়, তেমনিভাবে আপনার গণতন্ত্র বিকশিত হবে। আমার দেশে একটা গণতন্ত্র গাছের চারা, এই চারাটি লাগিয়ে আমি 3 বছরের মাথায় যদি টান দিয়ে উঠিয়ে ফেলি, উঠে যাবে। অথবা 10 বছর পরে, 5 বছর পরে দেখব উঠবে না। এই চারাটি গঠিত, যেমন গাছটা শিকড়গুলি গঠিত হয়ে যায় মাটিতে, শক্তিশালী হয়। ওই আমার উপাচার্য বাসভবনের সামনে একটা গাছ, 5,000 লোক টানলে দেখবেন উঠবে না। অথচ যখন রোপণ করা হয়েছে, একদিন টান দিলে উঠে যেত। তবে গণতন্ত্রটাকে করতে হবে রোপণ করার সাথে সাথে, প্রতিষ্ঠা করার সাথে পরিচর্যা করতে হবে, আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। আপনাকে কী করতে হবে? পুঁজির বিকশিত করতে হবে, ইন্ডাস্ট্রি করতে হবে, বেকারদের চাকরি দিতে হবে, জবাবদিহিতে হবে। যেটা মুকুল সাহেব বলছেন, গণতন্ত্র তো মানি শুধু রাষ্ট্রীয় পর্যায়ে না, পার্টির মধ্যে গণতন্ত্র করতে হবে, আর সমাজের মধ্যে গণতন্ত্র হবে, পলিটিক্যাল কালচার তৈরি করতে হবে। আমি বাক ব্যক্তির স্বাধীনতা দিতে হবে, যেটাকে গুণগত পরিবর্তন করে। জন স্টুয়ার্ট মিলের ভাষায় যে গণতন্ত্র, গুণগত গণতন্ত্র আনতে হবে। ওই আনতে হবে ক্ষমতার বিকেন্দ্রীকরণ করতে হবে, ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার। এটা নাহলে তো গণতন্ত্র হবে না। আমার এশিয়াটিক দেশগুলোতে দেখবেন ক্ষমতা কুক্ষিগত করে, ইউরোপিয়ান দেশগুলি দেখবেন ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার। ক্ষমতা না, আমার প্রাইম মিনিস্টার তুমি ক্ষমতা নাই, তুমি দায়িত্বে আছো। এই যে 5 বছরের জন্য আমাকে দায়িত্ব দিয়েছো, এই কনসেপ্টটা নিয়ে আসেন। দায়িত্ব, ক্ষমতা না। সেটার সাথে সম্ভাবনা কতটা দেখেন সেটা আমি বলবো, আমি তো আশা করব, কারণ আমাকে যে অভ্যুত্থানটা হয়েছে তাকে আমাকে আশাবাদী করেছে। আমার তরুণরা যা দেখতেছে, যে স্বপ্ন দেখতেছে, যে কল্পনা করতেছে, আমিও তো একই সাথেই কল্পনাই করি, আশা করব। কারণ আশাই তো দুনিয়া। আমি দেখব এই আশাকে কেন্দ্র করেই আমি একটি গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করতে হবে। শেষমেশ আমি এটা বলতেছি, আপনি সিঙ্গাপুরের দিকে তাকান। সিঙ্গাপুরেতে এমন ইলেকট্রাল ডেমোক্রেসি নেই। ওখানে কি আছে? আইনের শাসন।
একমাত্র আইনের শাসন দিয়ে কোথায় উঠে গিয়েছে? আপনি সততা তৈরি করেন। 2500 বছর আগে যেমন সক্রেটিস বলেছিলেন, পৃথিবীতে সততাই একমাত্র পথ, বাকি সকলেই বিপদ। সততা নিয়ে আসেন, দেখবেন সব জায়গায় ঠিকঠাক হবে। আমি যদি চুরিটা আটকাতে পারি, আমার নবী করিমের সেই গল্প আমি বলবো না, হ্যাঁ, যে চোরকে বলছে যে তুই চুরি করো, মানা করে নাই, শুধু বলছে তুমি সত্য কথা বলবা। চুরি করে যদি সত্য কথা বলা হয় তাহলে তো সে চুরি করতে পারবে না। আমার পলিটিশিয়ানরা, তোমরা চুরি করো, তোমরা যদি আইনের শাসন দ্বারা শাসিত হও তাহলে তো তোমরা চুরি করতে পারবে না, গণতন্ত্র, পুঁজির বিকাশ হবে, গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। একদম শেষ 1 মিনিটে যদি কিছু যোগ করতে চান এই বিষয়ে। এ বিষয়ে কবি আহসানের একটা কবিতা আছে, আশায় বসতি। আমাদের অবশ্যই আশাবাদী হতে হবে, আশা পোষণ করতে হবে, নাহলে তো নিরাশ হয়ে গেলে তো আমরা কিছুই করতে পারবো না। কিন্তু বারবার সুযোগ তৈরি হয়েছে, স্বাধীনতার পর সুযোগ তৈরি হয়েছে, 90 সালে সুযোগ তৈরি হয়েছে, সেই সুযোগগুলোকে আমরা কাজে লাগাতে পারিনি। কিন্তু এবার যদি আমরা সেই সুযোগকে কাজে লাগাতে না পারি, গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে না পারি, আইনের শাসন, দুর্নীতিমুক্ত সমাজ, রাষ্ট্রীয় ব্যবস্থা যদি কায়েম করতে না পারি, তাহলে কিন্তু আমরা বড় ধরনের একটা বিপর্যয়ের মুখে পড়বো এবং অন্ধকারের দিকে চলে যাব। সো যে সুযোগটা তৈরি হয়েছে, রাজনৈতিক বিভক্তি থাকবে, বিভিন্ন মত থাকবে, নাহলে তো এক দল হয়ে যেত, একদলীয় শাসন হয়ে যেত, একদল হতো। কিন্তু যেহেতু ভিন্ন মত, ভিন্ন পথ, কিন্তু কিছু মৌলিক প্রশ্নে আমাদের একমত হওয়া উচিত। প্রফেসর নুরুল আমিন ব্যাপারী বলেছেন, রাষ্ট্রবিজ্ঞানীর দৃষ্টিতে, রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক হিসেবে উনি সেগুলো ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন। সো এই বিষয়গুলো তারাও ভালো জানে, রাজনৈতিক দলগুলো যারা ক্ষমতায় যেতে চায় তারা ভালো করে জানে, তাদেরকে সেইভাবে পথ নকশা তৈরি করতে হবে, পথ নির্দেশ তৈরি করতে হবে, যে আর সুযোগ যাতে নষ্ট না হয়, দেশে যাতে একটা গণতান্ত্রিক সমাজ, গণতান্ত্রিক চর্চা অব্যাহত থাকে, জবাবদিহিতা থাকে, দুর্নীতি যাতে না থাকে, সেভাবে অগ্রসর হতে হবে।